হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তো তোমাদের গ্রুপ 13 এর আজকে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে। এর আগে কিন্তু আমরা অন্যান্য চ্যাপ্টারের কিন্তু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, লাইভ ক্লাসে ডিসকাস করেছি। তো অন্যান্য এই এই যে কোশ্চেন অ্যান্সার সিরিজের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে ভিজিট করে দেখবে, ওখানে লেখা রয়েছে নিট যেই কোশ্চেন অ্যান্সার সিরিজ এরকম করে কিছু লেখা রয়েছে, তো ওটা দেখে নেবে। ওখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ডিসকাস করেছি, এমসিকিউ কোশ্চেন ডিসকাস করেছি, যেগুলো তোমাদের কিন্তু নিটের জন্যও লাগবে, নিট জেইর জন্য লাগবে এবং বোর্ডের জন্যও লাগবে। ঠিক আছে, এর আগে অ্যাটমিক স্ট্রাকচার করেছি, পিরিয়ডিক টেবল করেছি, কেমিক্যাল বন্ডিং করেছি। এটা হচ্ছে গ্রুপ 13 করানো হচ্ছে, এরপরে গ্রুপ 14 হবে, এস ব্লক হবে। সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন আমরা পরীক্ষার জন্য তোমাদের রেডি করে দেবো। ঠিক আছে, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে ভিজিট করে দেখে নিতে পারবে। আচ্ছা, এই যে যে সকল কোশ্চেন গুলো আমরা ডিসকাস করব, এই সকল কোশ্চেন গুলো কিন্তু তোমাদের টেলিগ্রামে গ্রুপে আমি প্রোভাইড করে দিই। তোমাদের ক্লাস 11 এর জন্য যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা হচ্ছে এইটা, ক্লাস 11 বং মিস্ট্রি 11। আর ক্লাস 12 এর জন্য এটা বং মিস্ট্রি একসঙ্গে লিখতে হবে, যেরকম লেখা আছে এইভাবে লিখতে হবে আর কি। তো তোমরা এখন ক্লাস 12 এ ওঠোনি, তবে যদি আগে থেকে জয়েন হতে চাও জয়েন হতে যেতে পারো। আর ক্লাস 11 এর রিলেটেড যত রকমের তোমাদের আপডেট, কখন ক্লাস হবে না হবে, পিডিএফ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শর্ট নোট সবকিছু কিন্তু এই গ্রুপে প্রোভাইড করা হয়। সুতরাং তোমাদের বলবো ক্লাস 11 এর গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, আর আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ এটা হচ্ছে বং মিস্ট্রি ডট ইনস্টা, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি, চাইলে ফলো করতে পারো যদি তুমি ইনস্টাগ্রামে থাকো। আর আমাদের ক্লাস 11 এর কোর্স চলছে, ক্লাস 11 এর এটা ফার্স্ট সেমিস্টার চলছে, ফার্স্ট সেমিস্টার তো শেষ হতে চললো। সেকেন্ড সেমিস্টারের কোর্স তাড়াতাড়ি লঞ্চ হবে। সেকেন্ড সেমিস্টারে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র রয়েছে। তোমরা যদি চাও তাহলে সেকেন্ড সেমিস্টারে আমাদের কোর্সে এনরোল হতে পারো। যদি কোর্স সম্বন্ধে ডিটেল জানতে চাও তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে 7810837867। এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে নিতে পারো। কোর্স রিলেটেড যা কিছু কোয়ারিজ রয়েছে, কখন ক্লাস হয়, কিভাবে ক্লাস হবে, ফিস কত, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে আমাদের ক্লাসগুলো হবে। তো কোর্স রিলেটেড কিছু জানার থাকলে ফোন করে নিতে পারবে। ঠিক আছে, 7810837867, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তাহলে ডিরেক্টলি আমরা এখন গ্রুপ 13 এর ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমরা চলে আসছি। এটা পার্ট 1, এরপরে পার্ট 2 তে আমরা আবার কিন্তু কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। ঠিক আছে, যারা পারবে তোমরা অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো। ফার্স্ট যে কোয়েশ্চেনটা, একের দাগের কোয়েশ্চেনটা দেখো, যে কোনটির গঠন গ্রাফাইটের মতো। এটা একদম ইজি কোয়েশ্চেন, যারা একটু গ্রুপ 13 পড়েছে তারা তো এটা ইজিলি করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা জানো গ্রাফাইটের মতো স্ট্রাকচার হচ্ছে বোরন নাইট্রেট। বোরন নাইট্রেট হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয় একে, ওই জন্য এটা হচ্ছে অজৈব গ্রাফাইট বলা হয় না, অজৈব, 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 এটা হচ্ছে অজৈব গ্রাফাইট, গ্রাফাইট। ঠিক আছে, এটাকে অজৈব গ্রাফাইট বা হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয়। আর এটা এটা তো বোরন কার্বাইড, এটা তো সবচেয়ে কঠিনতম পদার্থ। আর এটা B2S6 হচ্ছে ডাইবোরেন, এটা তো হবে না। সো এখানে অপশন হচ্ছে অপশন সি। ঠিক আছে, অজৈব গ্রাফাইট খেয়াল রাখবে। আর যদি নোট থাকে তোমার কাছে, প্রপার নোট থাকে, তাহলে তোমরা সেখান থেকে দেখে নেবে যে এই গ্রাফাইটের সঙ্গে বোরন নাইট্রাইটের কি কি সাদৃশ্য রয়েছে, কেন একে ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন ডিফারেন্ট ওয়েতে ফ্রেম করবে। সুতরাং এই ইনঅর্গানিক গ্রাফাইট বা অজৈব গ্রাফাইট সম্বন্ধে একটু ডিটেল ডিসকাস করে নেবে, এখানে মানে ডিটেলে জেনে যাবে। এখানে হাইব্রিডেশন বোরন নাইট্রোজেনের সব sp2 করে হয়। বন্ড লেন্থ প্রায় কার্বন কার্বন বন্ডের কাছে হয়। তো এই সকল জিনিসগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, নেক্সট সেকেন্ড কোশ্চেনে চলে আসো। গ্রুপ 13 মৌলসমূহের আয়নীভবন এনথালপি কিলোজুল পার মোলে, সঠিক ক্রম কি হলো? গ্রুপ 13 মৌলগুলির আয়নীভবন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, এটার হচ্ছে সঠিক ক্রম কি হবে? খুবই এক্সেপশনাল একটা অর্ডার। তো তোমাদের বলে রাখবো যে এটা খুবই এক্সেপশনাল। তোমরা নিট যেই জন্য হোক বা বোর্ডের জন্য হোক ভালো করে মুখস্থ করে রাখবে এটা। লজিকের থেকে বড় কথা হচ্ছে এখানে মানে লজিক তোমার এত সহজে মনে থাকবে না। আহ, মানে উল্টো পাল্টা লজিক আর কি, লজিক দেওয়া যায় কিন্তু কি করবে, লজিক মনে রাখতে পারবে না। সুতরাং মুখস্থ রাখাটাই বেটার হবে। তো অ্যাকচুয়ালি বোরনের হচ্ছে সবচেয়ে আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে সবচেয়ে বেশি হয়। তারপরে দেখবে অ্যালুমিনিয়ামে গেলে কমে যায়। মানে বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কি হওয়া উচিত ছিল, উপর থেকে আয়নাইজেশন নিচের দিকে ধীরে ধীরে গ্রুপ বরাবর হচ্ছে কমতে থাকে।
তাহলে সেই অনুযায়ী বোরনের হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে তারপরে কি ধীরে ধীরে কমা উচিত ছিল, কিন্তু অ্যালুমিনিয়ামের পরে গ্যালিয়ামে আবার হচ্ছে বেড়ে যায়, গ্যালিয়ামে বেড়ে গেল, তারপরে ইন্ডিয়ামে আবার কিন্তু কমে যায়, ঠিক আছে, আবার থ্যালিয়ামে কিন্তু বেড়ে যায়, মানে রহস্যজনক একটা অর্ডার আর কি। তো এর এক্সপ্লেনেশন খুব মানে যেটা হয় দেখো কেমিস্ট্রিতে তুমি ভাবছো এক্সেপশনাল ব্যাপার, তা শুধু কেমিস্ট্রিতে এক্সেপশন, ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে এটা যে এইটা তো অর্ডার দেখা গেছে, এবার তাকে জাস্টিফাই করতে হবে, ওই জন্য তোমাদের বিভিন্ন রুল শেখানো হয়েছিল, কোথায় নিষ্ক্রিয় জোড় প্রভাব লাগিয়ে দিচ্ছে, কোথায় ডি অরবিটাল লাগিয়ে দিচ্ছে, কোথায় নতুন কক্ষ এডিশন লাগিয়ে দিচ্ছে, এরকম করে করা হয়। তো আগে থেকে আবিষ্কার হয়ে রয়েছে, আমরা এক্সপেরিমেন্ট করে রেজাল্ট দেখে তাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। এবার তোমার নিজের মতো করে তো আর আমরা যেরকম সাজাচ্ছি সেরকম করে তো আর প্রকৃতিতে নেই, প্রকৃতিতে যেটা আছে সেটাকে আমরা অর্ডারকে সাজানোর চেষ্টা করছি, ওই জন্য এক্সেপশন বিহেভিয়ার গুলো আছে, বুঝতে পেরেছো, তোমরা সেটাকে বলো শুধু এক্সেপশন, শুধু এক্সেপশন। তো যাই হোক, এইটা হচ্ছে এখানকার অর্ডার। তাহলে বোরনে বেশি, তারপরে অ্যালুমিনিয়ামে কম, আবার গ্যালিয়ামে বেড়ে গেল, তারপরে ইন্ডিয়ামে কম, তারপর থ্যালিয়ামে বেড়ে যাবে, ঠিক আছে। থ্যালিয়ামে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে 32, এখান থেকে এখানে এলে 32টা নতুন ইলেকট্রন ঢুকছে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়ছে, তো তার সঙ্গে বহিঃস্থকে ইলেকট্রন বাড়ছে, তো আকর্ষণ বল বাড়ছে, তাই বহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রন বের করতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়, ওই জন্য হচ্ছে থ্যালিয়ামে সবচেয়ে বেশি। আর অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে বেড়ে গেল কেন, নতুন প্রথম হচ্ছে ডি অরবিটাল ইন্ট্রোডাকশন হলো, অ্যালুমিনিয়ামে ডি থাকে না, গ্যালিয়ামে গেলে ডি ইন্ট্রোডাকশন হয়, ওই জন্য ডি থাকার জন্য বহিঃস্থকে ইলেকট্রন, ডি এর স্কিনিং এফেক্টের মান কম, দুর্বল আবরণীর প্রভাব রয়েছে না, পুয়ার শিল্ডিং এফেক্ট, পুয়ার শিল্ডিং এফেক্ট মানে SHIELDING, শিল্ডিং এফেক্ট, শিল্ডিং এফেক্ট মানে ওই আবরণের প্রভাব কার, ডি এর, তো ডি অরবিটাল ঢুকে, ওই জন্য হচ্ছে আকর্ষণ বল বেড়ে যায় বহিঃস্থকে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসে, ওই জন্য গ্যালিয়ামে বেড়ে, ইন্ডিয়ামে আবার কমে যায় কেন, নতুন কক্ষ অ্যাডিশন হয় এর ক্ষেত্রে, নতুন কক্ষ অ্যাডিশন হওয়ার জন্য, এ তো প্রত্যেকটা নতুন কক্ষ অ্যাডিশন হয়, এখানে নতুন কক্ষ অ্যাডিশনের দরুন নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের সঙ্গে বহিঃস্থকে ইলেকট্রনের যে আকর্ষণ বল অনেকখানি দুর্বল হয়ে পড়ে, তো এক্ষেত্রে আবরণের প্রভাবের তুলনায় এই যে নতুন কক্ষ অ্যাডিশনের যে নতুন কক্ষ অ্যাডিশনের দরুন যে ডিস্টেন্স বাড়া, ওই এফেক্টটা বেশি ডোমিনেট করে, ফলে আকর্ষণ বল কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আয়নেশন পোটেনশিয়ালের মান কমে যায়, ঠিক আছে। সুতরাং এখানে ডি অপশন হচ্ছে এখানে রাইট অপশন। খেয়াল রাখবে, আর যদি পরপর সিকোয়েন্স অনুযায়ী যদি মুখস্থ রাখতে চাও, তাহলে আমি সবসময় স্টুডেন্টদের একটা ট্রিক দিই, সেটা হচ্ছে বিটি গেইন, বি সিকোয়েন্স অনুযায়ী যদি করতে চাও আর কি, বিটি গেইন, GAIN, বোরন প্রথমে হচ্ছে, বোরন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে টি ফর হচ্ছে থ্যালিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে গেইন হচ্ছে জি, জি হচ্ছে গ্যালিয়াম, তারপরে এ ফর হচ্ছে অ্যালুমিনিয়াম, ইন হচ্ছে ইন্ডিয়াম, বিটি গেইন, এটা যদি পরপর সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ রাখতে হয়, এটাও মুখস্থ রাখবে আর এটাও মুখস্থ রাখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য করে রাখবে। নেক্সট কোয়েশ্চেনে আসছি, 3 নম্বর কোয়েশ্চেন, যারা পারবে তোমরা অ্যান্সারটা দিতে থাকো। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের ক্ষেত্রে +1 জারণ স্তর স্থায়িত্বের ঊর্ধ্বক্রমটি হলো, +1 হচ্ছে কোথায় স্টেবিলিটি বেশি এবং কোথায় কম। দেখো বোরন এখানে দেওয়া হয়নি, বোরন এখানে দেওয়া হয়নি, খেয়াল রাখতে হবে, বোরনের ক্ষেত্রে কিন্তু আচ্ছা এখানে, ওকে ঠিক আছে, +1 জারণ স্তর কিন্তু উপর থেকে নিচের দিকে, এটা খেয়াল রাখতে হবে যে +1 জারণ স্তর কিন্তু উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে বাড়তে থাকে, তার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। দেখো গ্রুপ 13 এর যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে NH2 আউটার সেলে NP1, NH2 NP, NH2 NP1, তাহলে বহিঃস্থ কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে, তাহলে গ্রুপ যোজ্যতা কত হওয়া উচিত, গ্রুপ যোজ্যতা হচ্ছে হওয়া উচিত কত, গ্রুপ যোজ্যতা হওয়া উচিত ইকুয়ালস টু হচ্ছে 3 হওয়া উচিত, মানে +3 অক্সিডেশন স্টেট দেখানো উচিত। কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে এই যে NS এর দুটো ইলেকট্রনকে নিউক্লিয়াস হচ্ছে টাইটলি হোল্ড করে থাকে, নিউক্লিয়াস যদি টাইটলি হোল্ড করে থাকে তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে বেরোতে পারে না রিয়াকশনের জন্য, তাহলে শুধুমাত্র এই ইলেকট্রনটা বেরোতে পারে, এটাকে ইনার্ট পেয়ার এফেক্ট বলা হয় না, বা নিষ্ক্রিয় জোড় প্রভাব বলা হয়। কিসের জন্য হলো এটা, এটা হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় জোড় প্রভাব, বা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট বলা হয়। তো ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এটা হয়, সুতরাং উপর থেকে নিচের দিকে কিন্তু +1 জারণ স্তরের হচ্ছে স্টেবিলিটি বাড়ে, +3 জারণ স্তরের স্টেবিলিটি কিন্তু কমতে থাকে। সুতরাং স্থায়িত্বের ঊর্ধ্বক্রম যদি বলি, তাহলে থ্যালিয়ামের সবচেয়ে বেশি হবে, অ্যালুমিনিয়ামের সবচেয়ে কম, তাহলে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে বি ফর বঙ্গমিস্ত্রি, এটা হবে এখানকার অ্যান্সার, তাই না।
অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামের দিকে ধীরে ধীরে বাড়তে থাকছে স্টেবিলিটি। ঠিক আছে, যারা ঠিকঠাক করে অ্যান্সার দিয়েছো তাদেরকে একটা সুন্দর ক দেওয়া হলো, তাদেরকে একটা ক দেওয়া হলো, ক দেওয়া হলো, ওয়াইফাই যুক্ত ক দেওয়া হলো। ঠিক আছে, তোমরা একটা চকলেট পাইছো। নেক্সট কোয়েশ্চেনে আসছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। গ্রুপ 13 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম, এইটাও খুব ইম্পর্টেন্ট। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই সকল কোয়েশ্চেন গুলো না একটু এক্সেপশনাল টাইপের, ওই জন্য আমি একটা বই থেকে এই কোয়েশ্চেন গুলো আমি তুলেছি এবং সেখানে যেগুলো এক্সেপশনাল টাইপের কোয়েশ্চেন সেগুলোই আমরা নিয়েছি। ঠিক আছে, তো এগুলো পরীক্ষা আসার চান্স রয়েছে। বেসিক্যালি যেগুলো একটু এক্সেপশনাল টাইপের হয় সেগুলোই পরীক্ষায় আসে। তো এমনি হওয়া উচিত ছিল কি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপর হচ্ছে থ্যালিয়াম, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কি হওয়া উচিত, ধীরে ধীরে সাইজ বাড়া উচিত। কিন্তু ইভেনচুয়ালি এটা কিন্তু হয় না। তার কারণ বোরনের ঠিক আছে, অ্যালুমিনিয়াম ঠিক আছে, এই গ্যালিয়াম থেকে কিন্তু ডি অরবিটাল ইন্ট্রোডাকশন শুরু হয়। ঠিক আছে, তো ডি অরবিটাল ঢুকলে কি হয়, তাহলে বোরন থেকে বোরনের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট, ঠিকঠাক আছে। অ্যালুমিনিয়ামে তারপরে তাহলে বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের বড় হবে, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে এটা বাড়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি গ্যালিয়ামে গেলে কমে যায়, অ্যালুমিনিয়ামের তুলনায় কমে যায়। তার কারণ এখানে ডি অরবিটাল ঢোকে। ডি অরবিটাল নতুন ডি অরবিটাল ইন্ট্রোডাকশনের জন্য, ডি অরবিটালে হচ্ছে আবরণ প্রভাবের মান কম, সেক্ষেত্রে নিউক্লিয়াসের সঙ্গে বহিস্থ কক্ষের ইলেকট্রনের কিন্তু আকর্ষণ বলটা অনেক বেশি হয়। ঠিক আছে, সুতরাং বহিস্থ কক্ষটা ভেতরের দিকে ঢুকে যায়, সেক্ষেত্রে সাইজ কিন্তু ছোট হয়ে যায়। সুতরাং এর ক্ষেত্রে কিন্তু একটু উল্টা হবে, দিস ইজ দ্য উল্টা। হ্যাঁ, তাহলে বোরনের হচ্ছে বোরন হচ্ছে সাইজ সবচেয়ে ছোট, তারপরে কিন্তু গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই জায়গাটা শুধু এক্সেপশনাল, তারপরে অ্যাজ ইউজুয়াল বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপর হচ্ছে থ্যালিয়াম। তোমরা গ্রুপ 13 এর এলিমেন্ট গুলো মুখস্থ রেখেছো তো, বড় এরকম বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটাকে ট্রিক হিসাবে এরকম খেয়াল রাখবে। বড় আলু গ্যাস ইঞ্জিনের থালায়, বড় আলু, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে আলু। ঠিক আছে, আলু, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে ইঞ্জিনের, 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 থ্যালিয়াম হচ্ছে থালায় আর কি, থালায়। ঠিক আছে, এইভাবে। তো খেয়াল রাখবে, এটা তো মুখস্থ রাখতে হবে তোমাকে। তাহলে এখানে কোন অপশন হবে, বোরনের পরে গ্যালিয়াম হবে, বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে এটা হচ্ছে অপশন ডি হচ্ছে এখানকার রাইট অপশন। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, বং মিস্ট্রি 11 এর টেলিগ্রাম গ্রুপে। এই কোশ্চেনটা যারা পারবে করে ফেলো ফটাফট করে, 5 দাগের কোশ্চেনটা। এগুলো সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, ওই জন্য এই কোয়েশ্চেন গুলো আমি নিয়েছি। বলেছে নিচের কোন উক্তিটি সঠিক নয়, কোনটা সঠিক নয় জিজ্ঞাসা করেছে। 1 নম্বর বলছে যে Bi3 এর লুইস আম্লিকতা বোরন হ্যালাইডের মধ্যে সর্বাধিক, এটা কিন্তু ঠিক কথা। বোরন হ্যালাইড, দেখো প্রত্যেকটা এক একটা কোয়েশ্চেন রয়েছে। বোরন হ্যালাইড Bf3, হ্যাঁ, BCl3, BBr3, আর হচ্ছে Bi3, এদের মধ্যে দেখো লুইস অ্যাসিডিটি ক্রম এইটা না। লুইস অ্যাসিডিটি কাকে বলা হয় গো, যে সহজে হচ্ছে লোন পেয়ার গ্রহণ করে তার হচ্ছে লুইস অ্যাসিডিটি বেশি হয়। তাহলে Bf3, এখানে তো ফ্লুরিন রয়েছে, এখানে তো ফ্লুরিন রয়েছে, তাহলে ফ্লুরিন যদি থাকে তাহলে স্যার এ তো ইলেকট্রনের নেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রন টানছে, তাহলে এখানে বোরনের হচ্ছে ভ্যাকেন্সি প্রচুর তৈরি হচ্ছে, ঘাটতি তৈরি হচ্ছে, তাহলে তো এ সবচেয়ে বেশি লোন পেয়ার গ্রহণ করা উচিত। দেখো আমি এই দুজনকে শুধু কম্পেয়ার করে দেখাচ্ছি, মাঝখানে গুলো তুমি অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে। মানে আমি এটা বলতে চাইছি যে ফ্লোরিন ইলেকট্রনের আমাদের লুইস অ্যাসিড কাকে বলা হয়, লুইস অ্যাসিড কাকে বলা হয় গো, মনে আছে তো? লুইস অ্যাসিড কাকে বলা হয়, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড কাকে বলা হয়, যারা হচ্ছে লোন পেয়ার গ্রহণ করে, লোন পেয়ার যারা হচ্ছে গ্রহণ করে, যারা লোন পেয়ার যারা গ্রহণ করে, এটা লোন পেয়ার যারা গ্রহণ করে। এবার কে ভালো লোন পেয়ার গ্রহণ করবে, যার হচ্ছে খালি কক্ষক রয়েছে, মানে ভ্যাকেন্সি যার বেশি থাকবে, তাহলে ফ্লুরিন তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এখানে নিশ্চয়ই ভ্যাকেন্সি বেশি তৈরি হবে, খালি তৈরি হবে বেশি। আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম ফ্লুরিনের তুলনায়, এখানে ভ্যাকেন্সি কম হবে, তাহলে এখানে ভ্যাকেন্সি যদি বেশি হয় লোন পেয়ার সহজে খাবে, তাহলে লুইস অ্যাসিড বেশি হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি অর্ডারটা হচ্ছে এইটা হয়। তার কারণ কি ছোট্ট করে বলে দিই, বোরনের খালি কক্ষক রয়েছে, খালি কক্ষক রয়েছে, এই খালি কক্ষকে কি হয়, এই ফ্লোরিনের যে লোন পেয়ারটা রয়েছে এই লোন পেয়ারটা ডোনেশন হয়। এখানে এটা কোন অরবিটাল থেকে আসছে, এই লোন পেয়ারটা কোন অরবিটালে, 2p অরবিটাল থেকে, এখানে বোরনের 2p অরবিটালে ডোনেট করছে, তাহলে ডোনেশন যথেষ্ট ভালো। তার কারণ কি, সেম সাইজ অরবিটালে ডোনেশন হচ্ছে, তাহলে ডোনেশন কিন্তু ভালো।
অর্থাৎ সেক্ষেত্রে বেশি পরিমাণে ইলেকট্রন এখানে ডোনেট করবে, অর্থাৎ অরবিটাল ওভারল্যাপিং ভালো হবে বোরনের সঙ্গে এই ফ্লোরিনের অরবিটালে, তাই না? ফ্লোরিনের 2p অরবিটালের এই যে ইলেকট্রন সমন্বিত অরবিটালে, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ডোনেশন যদি ভালো হয়, তাহলে দেখো ঘাটতি যদি বেশি থাকে তাহলে লোন পেয়ার সহজে খেতে চাইতো, কিন্তু দেখো টুপি টুপি ওভারল্যাপের মাধ্যমে কিন্তু ইলেকট্রন বেশি করে ডোনেট করে দিচ্ছে। তাহলে যদি ঘরে ঘরে যদি এরকম ইলেকট্রন যদি ডোনেশন হয়ে যায়, ঘরে ঘরে যদি ধরো আমার টাকা পয়সা দরকার, হ্যাঁ, আমি টাকা পয়সা দরকার, আমি বিজনেস করতে চাই, তাহলে ব্যাংকে কখন যাব? যদি আমার ঘরের লোক যদি আমাকে টাকা পয়সা যদি না দেয়, আমার যদি না থাকে, তো এখানে দেখো ঘরের লোকজনই তাকে হেল্প করছে, টাকা পয়সা ডোনেট করছে, ফ্লোরিনই তো দিয়ে দিচ্ছে তাকে, না? তাহলে স্যার দারুণ, ঘরের লোকই দিয়ে দিচ্ছে, তাহলে আমি লোন পেয়ার বাইরে থেকে কেন নেব? এলপি মানে লোন পেয়ার, লোন পেয়ার মানে ভাবতে পারো লোন নিচ্ছ আর কি। তাহলে যদি ঘরে ঘরে যদি এরকম ডোনেশন করে দেয়, তাহলে বাইরে থেকে আমি কেন ভাড়া করে আমি নিয়ে আসবো? বাইরে থেকে কেন আমি লোন নেবো টাকা পয়সা? তাহলে বাইরে থেকে নিতে চাইবে না, তার কারণ ফ্লোরিনই তো ডোনেট করে তাকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, এবং ভালো ডোনেট করছে টুপি টুপি অরবিটাল ওভারল্যাপিং এর মাধ্যমে। স্যার এর ক্ষেত্রে কি কেস? এর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও স্যার এ তো নিজের ঘরের লোক, কিন্তু দেখো এর যে লোন পেয়ার যেটা ডোনেশন হয়, এটা হচ্ছে এ টু পি অরবিটাল থেকে এর 3p অরবিটাল, ক্লোরিনের 3p অরবিটাল, এর 4p অরবিটাল, এর 5p, তাহলে এখানে কিন্তু 5p অরবিটাল থেকে এর 2p অরবিটালে ডোনেশন হচ্ছে। তাহলে অতটা ভালো ডোনেশন হবে না, 5p 2p অরবিটাল ওভারল্যাপিং ভালো নয়। এ তো ডোনেশন বলতে অরবিটাল ওভারল্যাপিং এর গল্প, তাহলে ডোনেশন ভালো নয় মানে স্যার এখানে কিন্তু পাচ্ছে না, ঘরের লোকের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না, তাহলে এ কিন্তু বাইরে থেকে অন্য কারোর কাছ থেকে হচ্ছে লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে চাইবে খুব সহজে। ওই জন্য কিন্তু বোরন Bi3 কিন্তু লুইস অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো কনসেপ্ট, দারুণ কনসেপ্ট, পরীক্ষার জন্য স্টার মেরে রাখো। ভীষণ 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 ইম্পর্টেন্ট। দেখো এইটাকে বলতে গিয়ে এত কিছু গল্প বলতে হয়, ওই জন্য তো আমার 10টা কোয়েশ্চেন সলভ করাতে এত টাইম চলে যায়, তার কারণ তোমরা কনসেপ্টটাকে আবার রিভিশন করে নিলে, তাই না? TLBR3 খুব সহজে TLBR2 তে পরিণত হয়। দেখো এটাও ঠিক স্টেটমেন্ট, এটাও রাইট স্টেটমেন্ট, আর এটাও কিন্তু রাইট স্টেটমেন্ট। আচ্ছা লেখা চলছে না কেন? হ্যাঁ, হ্যাং করছিল, ওই 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 তাহলে এটাও রাইট স্টেটমেন্ট, এটাও রাইট স্টেটমেন্ট। তার কারণ কি? TLBR থ্যালিয়াম, তো থ্যালিয়াম কোন স্টেটে থাকতে চায়? থ্যালিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। দেখো বাবু, থ্যালিয়াম TLBR3 ছিল, তো থ্যালিয়াম তো চায় +1 স্টেটে থাকতে চায়, তাহলে TLBR হচ্ছে বেশি স্টেবল, কারণ এখানে +1 স্টেট, আর BR2 কে রিলিজ করে দেবে, সে তো চায় এ +3 থেকে +1 এ থাকতে, তাই না? ওই জন্য কিন্তু এটা ঠিকঠাক কথা, এটাও ঠিক, এটাও ঠিক। Al2Cl6 এই যৌগ, এই যৌগে Cl সেতু বন্ধন দেখা যায়, ঠিক কথা এটাও, এটাও ঠিক কথা। তোমরা শুধু ভাববে না এরকম যে B2H6 শুধু ব্যানানা বন্ধন করে, এটা কিন্তু ঠিক নয়। Al2Cl6 এটা কারো যদি না জানা থাকে তাহলে এটা খেয়াল রাখবে। Al2Cl6 এটাও কিন্তু ব্রিজ বন্ড করে, কিভাবে করে? অ্যালুমিনিয়াম এভাবে থাকে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এভাবে থাকলো, আরেকটা অ্যালুমিনিয়াম, তারও কিন্তু 3টা ক্লোরিন রয়েছে, এইভাবে রাখলে এটা কিন্তু দেখো লোন পেয়ার এইভাবে হচ্ছে 3টা লোন পেয়ার, এর হচ্ছে 1 2 3 4 5 6। আমরা এগুলো নিয়ে এত কিছু ভাববো না, আমরা একটা লোন পেয়ার নিয়ে শুধু ভাববো আর কি, একটা লোন পেয়ারের কথা ভাববো, ঠিক আছে? তো এ কি করে? এরও বহিস্থ কক্ষে দেখো 6টা ইলেকট্রন রয়েছে, এও সেক্সটেট, এও কিন্তু বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে, সেক্সটেট। এ কি করে? এই ইলেকট্রন জোড়টা এই অ্যালুমিনিয়ামকে ডোনেট করে দেয়, ফলে অষ্টক পূর্তি লাভ করে। আবার এখানেও সেক্সটেট, সেক্সটেট মানে বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন, এও কিন্তু ইলেকট্রন জোড়টা যদি অ্যালুমিনিয়ামকে ডোনেট করে, এও কিন্তু অষ্টক পূর্তি লাভ করছে, তাহলে এটাও কিন্তু একটা ব্রিজ বন্ড, ঠিক আছে? এটাও কিন্তু একটা ব্রিজ বন্ড। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এই যে ব্রিজ বন্ডটা হলো, এই যে ব্রিজ বন্ডটা হলো অ্যালুমিনিয়ামকে নিয়ে, এই অ্যালুমিনিয়াম ক্লোরিন, এটা কিন্তু 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড নয়, যেটা B2H6 এর ক্ষেত্রে হয়। B2H6 এর যেটা ক্ষেত্রে হয়, B2H6 এর ক্ষেত্রে কেমন হয়? এই রকম হয় না? B2H6 এর ক্ষেত্রে কিন্তু এই সকল, এই বন্ডটা কি? এটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন, এটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হয়, কিন্তু আমাদের এইখানে কিন্তু সেরকম নয়। এই বন্ধনে দেখো কটা ইলেকট্রন? একটা, দুটো, আবার এখানে কিন্তু দুটো ইলেকট্রন, তাহলে 3 সেন্টার 4 ইলেকট্রন এটা, তাহলে 3 সেন্টার এটা হচ্ছে 4 ইলেকট্রন বন্ড, 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু এইখানে দুটো ইলেকট্রন রয়েছে, এখানে দুটো ইলেকট্রন, 2 2 4টা, তাহলে 3 সেন্টার, 1 2 3 সেন্টার, দুটো অ্যালুমিনিয়াম আর ক্লোরিন 3টা সেন্টার, কিন্তু ইলেকট্রন কিন্তু এখানে 4টা, এখানে 1 2 3 বোরন, হাইড্রোজেন, বোরন 3টা সেন্টার, কিন্তু ইলেকট্রন এই দুটো ইলেকট্রন দেখো। আবার এই ব্রিজের জন্য আবার দুটো ইলেকট্রন, এগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো। তাহলে অ্যালুমিনিয়ামও কিন্তু ব্রিজ বন্ড করে, খেয়াল রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর লাস্ট বলছে যে B2H6 যৌগে 4টি BH প্রান্তীয় বন্ধন দুটি
আচ্ছা B2H6 যৌগে 4টি BH প্রান্তীয় বন্ধন কমা 2টি BH ব্যানানা বন্ধন অপেক্ষা বেশি স্থায়ী, মানে বলছে এই কেসটা বলছে আর কি। কাজ করছে না কেন? আমি এইটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে বন্ধনটা বলছে যে এই যে ব্রিজ বন্ডটা, এই যে ব্রিজ বন্ধনটা, এই যে ব্রিজ বন্ড বা নিচের যে ব্রিজ বন্ড, এইটা হচ্ছে এই যে টার্মিনাল যে বিএইচ বন্ড, এই এই দুটোর মধ্যে কোন ব্রিজ বন্ডটা হচ্ছে বেশি স্টেবল, মানে এই দুটোর কথা বলছি আর কি। কি কালার দিয়ে বলবো, এই যে বিএইচ বন্ড আর এই যে বিএইচ বন্ড, এই যে বিএইচ বন্ড, এই দুটোর মধ্যে বলা হচ্ছে। এটা হচ্ছে টার্মিনাল বিএইচ বন্ড, এটা হচ্ছে এই বিএইচটা হচ্ছে টার্মিনাল, তোমরা দেখতে পাচ্ছ তো আড়াল হয়ে যাচ্ছে না তো? এটা হচ্ছে টার্মিনাল বিএইচ বন্ড, এটা হচ্ছে টার্মিনাল বিএইচ বন্ড, আর এটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে ব্রিজ বিএইচ বন্ড। বলছে কোনটা বেশি স্টেবল। খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখবে না হলে। এই যে মাঝখানে যে বন্ডটা, এটা লঙ্গার বন্ড, তাহলে টার্মিনাল যে প্রান্তীয় যে বিএইচ বন্ধন, প্রান্তীয় বন্ধনের তুলনায় কিন্তু এই যে ব্রিজ যে বিএইচ বন্ধন, এগুলোর কিন্তু বন্ধন দৈর্ঘ্য বেশি। তাহলে ব্রিজ BREDGE, ব্রিজ বিএইচ বন্ধন যেটা রয়েছে, বিএইচ বন্ধন, ব্রিজ বিএইচ বন্ধন, এটা কিন্তু সবসময়ের জন্য হচ্ছে লঙ্গার হবে, লঙ্গার, এটা লিখে রাখবে লঙ্গার। আর হচ্ছে টার্মিনাল, টার্মিনাল টার্মিনাল যে বিএইচ বন্ধন, এটা হচ্ছে শর্টার, SHORTER। শর্টার মানে কি বলতো, এই 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 এই, এগুলো হচ্ছে টার্মিনাল বিএইচ বন্ধন, এই যে সাইডে সাইডে যে রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্রিজ বিএইচ বন্ধন, ঠিক আছে। তো খেয়াল রাখবে কিন্তু স্টেবিলিটির দিক দিয়ে কিন্তু এই ব্রিজ বন্ডটা হচ্ছে বেশি স্টেবল, ভীষণ ইম্পর্টেন্ট। জেনারেলি তোমরা জানো যে লঙ্গার বন্ডটা হচ্ছে কম স্টেবল হয়, কিন্তু স্টেবিলিটির দিক দিয়ে কিন্তু এইটা হচ্ছে আবদ্ধ থাকার জন্য তিনটা সেন্টার দিয়ে স্টেবিলিটি কিন্তু বেশি। তাহলে বন্ড লেন্থের দিক দিয়ে ব্রিজটা হচ্ছে বেশি লঙ্গার, কিন্তু স্টেবিলিটির দিক দিয়ে ওটা কিন্তু বেশি স্টেবল, ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং এটা হচ্ছে এখানকার হচ্ছে রং অপশন হবে। সুতরাং এইটা যদি রং অপশন হয়, মানে রং অপশন হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? আমাদের সঠিক নয় জিজ্ঞাসা করেছিল, বুঝতে পেরেছো? ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে রাখবে। নেক্সট হচ্ছে 6-এর কোয়েশ্চেন, তাই তো? নিচের কোন বিজারণ ধর্মটি সঠিক ক্রম? নিচের কোনটি হচ্ছে বিজারণ ধর্মের সঠিক ক্রম? বিজারণ ধর্ম জেনারেলি উপর থেকে নিচের দিকে কি হয়, ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়ে, মানে বর্জন করে ইলেকট্রন, যারা ইলেকট্রন বর্জন করে, বর্জক মানে হচ্ছে বিজারক বলা হয়, বর্জক, ইলেকট্রন বর্জক মানে ইলেকট্রন বিজারক। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে বিজারণ ধর্ম বাড়া উচিত ছিল, কিন্তু এর ক্ষেত্রে এক্সেপশনাল কেস, এক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি, মানে ধীরে ধীরে কমতে থাকে। অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে উম আচ্ছা, প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই অপশন হচ্ছে এখানকার ঠিক অপশন। এখানে রিডাকশন পোটেনশিয়াল দিয়ে এটা জাজ করা হয়। থ্যালিয়ামের হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তোমরা পরে পড়বে, ক্লাস 12-এ পড়বে, এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এর কিন্তু খুব হাই হয়। যার রিডাকশন পোটেনশিয়াল বেশি হয় সেই ইলেকট্রন গ্রহণ করে বেশি, মানে সে তীব্র জারক হয়। আর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যার হচ্ছে কম হয়, সে হচ্ছে তীব্র বিজারক পদার্থ হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু রিডাকশন পোটেনশিয়াল এর কিন্তু খুব হাই, আর এর কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের মান লো, ঠিক আছে। তো এটা একটা এক্সেপশনাল অর্ডার, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে, এলেও আসতে পারে অর্ডারটা, ঠিক আছে। নেক্সট 7-এর কোয়েশ্চেন, বোরাক্সে গাঢ় H2SO4 ও ইথানল যোগ করে ফোটালে একটি গ্যাস নির্গত হয় যা নীল বর্ণের শিখা উৎপন্ন করে। গ্যাসটি হলো কি? নীল না, সবুজ, সবুজ শিখা হয়। তো বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7, এটা হচ্ছে, আর 10H2O থাকে, এটা হচ্ছে বোরাক্সের সংকেত। বোরাক্স থেকে স্বর্ণকারের সোহাগা পাওয়া যায় না, স্বর্ণকারের সোহাগার মানে ফর্মুলা কি? Na2B4O7, 5 ওয়াটার থাকে। তো এইতে যখন H2SO4 দিয়ে উত্তপ্ত করা হয়, তখন হচ্ছে এখানে বোরিক অ্যাসিড পাওয়া যায়, বা অর্থোবোরিক অ্যাসিড H3BO3 পাওয়া যায়, বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিড ইথানলের সঙ্গে বিক্রিয়া করে এই কম্পাউন্ডটা উৎপন্ন করে আর কি, এই ইথারেট কম্পাউন্ডটা তৈরি করে আর কি, ট্রাইথাইল বোরেট কম্পাউন্ড আর কি উৎপন্ন করে। তো এইটা হচ্ছে সেই সবুজ বা হচ্ছে নীল শিখায় জলে। তো এটাও খুব ভালো কোয়েশ্চেন,
দেখে রাখতে পারো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, নিচের কোন উক্তিটি সঠিক নয়? তাহলে সঠিক নয় জিজ্ঞাসা করেছে, খেয়াল রাখতে হবে। তাহলে BF3 তে BF বন্ধন দৈর্ঘ্য BF4 মাইনাসের বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট। BF3 তে দেখো, BF3 হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। এখানে বোরনের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, এটা কিন্তু বোরনে কিন্তু হাইব্রিডাইজেশন কি sp2 হাইব্রিডাইজেশন হয়। ফ্লুরিনের এই যে ইলেকট্রনটা, এটা হচ্ছে বোরনের দিকে ট্রান্সফার হয়। ফলে কি হয়, রেজোনেন্সের মাধ্যমে, এইভাবে রেজোনেন্সের মাধ্যমে এখানে কিন্তু এর উপরে প্লাস চার্জ আংশিক, এর উপরে আংশিক মাইনাস চার্জ তৈরি, অর্থাৎ এরা দ্বিবন্ধন, এখানে একটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। অপরপক্ষে BF4 মাইনাসের ক্ষেত্রে দেখো, BF4 মাইনাসের ক্ষেত্রে এটা কিন্তু এরকম চতুস্থলকীয় গঠন হয়, এটা কিন্তু এরকম চতুস্থলকীয় গঠন হয়। এর ক্ষেত্রে এই F মাইনাসটা ইলেকট্রন জোড়টা এরকম ডোনেট করে আর কি। ঠিক আছে, অসমযোজী মাধ্যমের মাধ্যমে এরকম ডোনেট করে, কিন্তু এইভাবে দেখানো হয় না। এইভাবে কিন্তু দেখানো হয় না, অ্যাকচুয়ালি ইলেকট্রন জোড়টা এরকম ডোনেট করে আর কি। এই মাইনাসটা এই বোরনের উপরেই থাকে মাইনাসটা, বা অনেক সময় এইরকমও থার্ড ব্র্যাকেট দিয়েও মাইনাসটা অনেকে দেখিয়ে দেয়। ঠিক আছে, যেটা খুশি করতে পারো। তো এখানে দেখো, এর কিন্তু চতুস্থলকীয় হচ্ছে গঠন, এবং এর হাইব্রিডেশন হচ্ছে sp3। এখানে দেখো বোরনের কিন্তু অষ্টক পূর্তি হয়ে গেছে, এখানে কিন্তু বোরনের অষ্টক পূর্তি ছিল না, এখানে কিন্তু 6 ইলেকট্রন ছিল, ওই জন্য এই লোন পেয়ারটা এরকম রেজোনেন্স করে পাই বন্ধন, এই টুপি টুপি ব্যাক বন্ডিং যাকে বলা হয়, পশ্চাৎ বন্ধনী বা ব্যাক বন্ডিং বলা হয়, এই ব্যাক বন্ডিং এর মাধ্যমে এখানে বোরনকে কিন্তু অষ্টপূর্তি লাভ করছে। ফলে এখানে এই BF বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, কিন্তু এ তো অলরেডি BF4 মাইনাসের মধ্যে অলরেডি সে হচ্ছে অষ্টপূর্তি করে রয়েছে, সে আর ফ্লোরিন থেকে কি ইলেকট্রন জোড় নেবে? নেবে না। এখানে কিন্তু ফ্লোরিন থেকে ইলেকট্রন জোড় নেবে না, আর যদি না নেয় তাহলে কিন্তু এখানে দ্বিবন্ধন চরিত্র লাভ করবে না। আর যেখানে দ্বিবন্ধন থাকে আর এক বন্ধন থাকে, দ্বিবন্ধন আর এক বন্ধনের মধ্যে কার বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, কার কম হবে? তাহলে দেখো, এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, আংশিক দ্বিবন্ধন, তাহলে বন্ড লেন্থটা এখানে হচ্ছে শর্টার হবে। সুতরাং আমরা বলতে পারি যে BF3 এর ক্ষেত্রে কিন্তু বন্ধন দৈর্ঘ্যটা BF বন্ধন দৈর্ঘ্য শর্ট হয়। তাহলে এখানে কি বলেছে, BF3 তে BF বন্ধন দৈর্ঘ্য BF4 মাইনাসে বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক স্টেটমেন্ট, তাই না? কিন্তু আমি সঠিক নয় চাইছি, যেটা সঠিক নয়, যেটা ভুল স্টেটমেন্ট হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। BF3 তে BF বন্ধন দৈর্ঘ্য BI3 তে BI বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট, তাহলে BF3 তে BF বন্ধন দৈর্ঘ্য BI3 তে BI বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট, এটা ঠিক কথা। এখানে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, এবং তুমি বলবে স্যার BI3 তেও তো ব্যাক বন্ডিং হতে পারে, এই আয়োডিনের হচ্ছে লোন পেয়ারটা ডোনেট করতে পারে, এর ক্ষেত্রেও তো রেজোনেন্স হতে পারে, কিন্তু দেখো আয়োডিনের সাইজ অনেক বড় না, তো এক্ষেত্রে ওই যে 5p 2p অরবিটাল ওভারল্যাপিং, তাহলে অতটা কিন্তু বন্ডটা শর্ট হয় না, দুজনের কম্প্যারিজনে কিন্তু BF3 এর বন্ধন দৈর্ঘ্যটা বেশি শর্ট হয়, তাহলে BF3 তে BF বন্ধন দৈর্ঘ্য BI3 তে BI বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট। ঠিক কথা এটা। আচ্ছা, থ্যালিয়াম OH3 এর ক্ষারকীয়তা অপেক্ষা TlOH এর ক্ষারকীয়তা বেশি, এটা কিন্তু ঠিক নয়। TlOH3, দেখো TlOH3, এখানে তুমি শুধু খেয়াল রাখো, এটা দেখো +3 স্টেটে রয়েছে, এ তো চায় +1 স্টেটে যেতে, তাই না? তাহলে TlOH এই অবস্থায় সে যেতে চায়, দিলেই তো +1 স্টেটে যাবে, তাহলে এখানে কিন্তু OH গুলো সহজে কিন্তু বর্জন হয়ে যায়। OH যদি বর্জন হয়ে যায়, তাহলে তার ক্ষারকীয়তা বেশি হবে, OH যত বেশি পরিমাণে OH মাইনাস উৎপন্ন হবে, তো ক্ষারকীয়তা তো OH দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো এক্ষেত্রে OH যত সহজে ব্রেক করবে, OH যত সহজে প্রোডাকশন হবে, তত হচ্ছে ক্ষারকীয়তা তত বেশি হবে। সুতরাং কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, এইটার ক্ষারকীয়তা কিন্তু বেশি হয় এইটার তুলনায়, তার কারণ এ তো এই অবস্থায় থাকতে চায় না, এ চায় OH ছেড়ে যাক। আর TlOH যদি তৈরি হয়ে যায়, সে তো ঠিকঠাক, এ তো স্টেবল, তাহলে OH অত সহজে ছাড়তে চাইবে না, তাহলে এই চায় বেশি ছাড়তে, দিয়ে এই অবস্থায় থাকতে চায়, তাহলে এর হচ্ছে ক্ষারকীয়তা বেশি হবে, তাই না? সুতরাং কিন্তু এটা ভুল স্টেটমেন্ট, সুতরাং আমার এটা হচ্ছে রাইট অপশন হবে। আর লাস্টের অপশনটাও দেখে নিই, AlCl3.6 ওয়াটারকে উত্তপ্ত করলে অনাদ্র AlCl3 উৎপন্ন হয়, এটা ঠিক কথা নয়। তোমার মনে হচ্ছে যে স্যার কেলাস জল রয়েছে 6 অণু, উত্তপ্ত করে দিলে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড পেয়ে যাবো। অনাদ্র বলতে আহ জলটা থাকবে না আর কি, কিন্তু এরকম হয় না, মাছের তেলে মাছ ভাজা হয়ে যায় এখানে। মানে কি হয়, এই যে ওয়াটার দ্বারা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়ে যায়, দিয়ে Al2O3 উৎপন্ন করে আর কি, বুঝতে পেরেছো? তো Al2O3 উৎপন্ন করে দেয়, ওই জন্য কিন্তু মানে ওয়াটারটা বেরোনোর বদলে ওয়াটার দ্বারাই ও আদ্র বিশ্লেষণ হয়ে যায়, মানে ওয়াটার দ্বারা রিয়াকশন হয়ে যায় আর কি, দিয়ে Al2O3 ফর্মেশন করে দেয়। খেয়াল রাখবে এটা, তাহলে এটাও ঠিক অপশন, অনাদ্র অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস এখানে মিস্টেক করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ,
আমরা এটা কি করলাম, এটা তো ঠিক স্টেটমেন্ট ছিল, টিএলওএইচ এর ক্ষারকীয়তা অপেক্ষা টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি, তাহলে সঠিক নয় তো, এইটা তো সঠিক নয় না, ঠিক ছিল তো, এটা তো সঠিক নয় অ্যাকচুয়ালি, অনাদ্র এল সেল থেকে উৎপন্ন হয় না, এইটাই তো রাইট অপশন হওয়া উচিত, অনাদ্র এল সেল থেকে তো উৎপন্ন হয় না, মানে এখানে হয় বলেছে অনাদ্র এল সেল থেকে উৎপন্ন হয়, এটা তো ভুল স্টেটমেন্ট, তাহলে এটাই তো রাইট অপশন হবে। আর এখানে কি বলেছে এটা দেখিনি, টিএলওএইচ এর ওএইচ হোল থ্রি এর ক্ষারকীয়তা অপেক্ষা টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি, টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি বলছে, তাই তো, কিন্তু টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি নয়, এটাও তো রং অপশন, টিএলওএইচ এর ক্ষারকীয়তা অপেক্ষা টিএলওএইচ হোল থ্রি এর ক্ষারকীয়তা অপেক্ষা টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি হয়, টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি নয়, ওএইচ হোল থ্রি এর ক্ষারকীয়তা বেশি, তাহলে এখানে দুটো অপশন ঠিক অপশন হবে জানো তো, সি আর ডি, আমার মনে হচ্ছে সি আর ডি দুটো অপশনই এখানে হচ্ছে রাইট অপশন হবে, ঠিক আছে। তো একটু চেক করে নেবে, এটা তো পাক্কা, এটা তো ভুল অপশন, এটা তো একদম শিওর, টিএলওএইচ এর ক্ষারকীয়তা অপেক্ষা টিএলওএইচ এর ক্ষারকীয়তা বেশি, আমার তো মনে হয় টিএলওএইচ এর ওএইচ হোল থ্রি এর ক্ষারকীয়তা বেশি হওয়া উচিত, তাই না, একটু দেখে নেবে, একটু চেক করে নেবে, আমার তো মনে হয় দুটোই ঠিকঠাক হবে। আচ্ছা নেক্সট, নয়ের কোয়েশ্চেন, BCl3 অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে এ এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এ যৌগটি হলো, এটা হচ্ছে এই যুত যৌগ উৎপন্ন হয় এরকম অসমযোজী বন্ধনের মধ্যে, দেখো BCl3 রয়েছে, BCl3 যদি থাকে তাহলে NH3 এর সঙ্গে যুক্ত হয়ে ও হচ্ছে এই লোন পেয়ারটা একে ডোনেট করবে, দিয়ে এরকম একটা যুত যৌগ তৈরি হয়, এটা হচ্ছে একটা যুত যৌগ, জাস্ট কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে আর কি, মানে এদেরকে এইভাবে লেখা হয় আর কি, BCl3 ডট অ্যামোনিয়া, এইভাবে, এটা হচ্ছে যুত যৌগ আর কি, এটা হচ্ছে এখানকার অপশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন এবং হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকের, সেটা হচ্ছে B2H6 লিথিয়াম অ্যান্ডাইডের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম বোরোহাইড্রাইড উৎপন্ন করে, বিক্রিয়াটিতে বোরনের সংকরায়ন অবস্থার পরিবর্তন, এটা তোমাদের কেমিক্যাল বন্ডিং এর সঙ্গে পাঞ্চিং করে দেওয়া হয়েছে, B2H6 এর সঙ্গে এটা বিক্রিয়া করলে এটা উৎপন্ন হয় বোরনের সংকরায়ন অবস্থার পরিবর্তন, তাহলে B2H6 এর বোরনের সংকরায়ন অবস্থা আর এই লিথিয়াম বোরোহাইড্রেটে লিথিয়ামের বোরনের সংকরায়ন অবস্থায় পার্থক্য দেখতে হবে, তো খেয়াল রাখতে হবে এখানে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, B2H6 এ বোরনের হ্যাবিটেশন স্টেট কি হয় বলো, B2H6 এ বোরনের হ্যাবিটেশন স্টেট, সবাই sp2 ভাবছো কিন্তু এখানে sp3 হ্যাবিটেশন হয়, ভীষণ 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 ইম্পর্টেন্ট, সবাই ভাবে sp2 হ্যাবিটেশন হয়, অ্যাকচুয়ালি বোরনের এই হাইড্রোজেন গুলো BH এর যে বন্ড গুলো এগুলো হচ্ছে প্লেনে পড়ে থাকে, আর ধরো এরকম প্লেনে পড়ে রয়েছে BH বন্ধন গুলো, তার সঙ্গে লম্ব ভাবে হচ্ছে এই BH বন্ধন গুলো থাকে, ইলেকট্রন মেঘটা কলার মতো থাকে, ওই জন্য ব্যানানা বন্ড বলা হয় না, উপরে আর হচ্ছে নিচে লম্ব ভাবে থাকে, তাহলে এখানে হচ্ছে sp3 হ্যাবিটেশন, sp3 হ্যাবিটেশন, sp3 হ্যাবিটেশন, আর লিথিয়াম বোরোহাইড্রেটে হ্যাবিটেশন কি হবে দেখো, লিথিয়াম বোরোহাইড্রেট LiBH4, এখানে দেখো লিথিয়াম প্লাস প্লাস হচ্ছে BH4 মাইনাস, BH4 মাইনাসে কিন্তু sp3 হ্যাবিটেশন হয়, BH4 মাইনাসে কিন্তু sp3 হ্যাবিটেশন হয়, এক্ষেত্রে কি হয়, একটা H মাইনাস তার ইলেকট্রন জোড়টা কি করে, একটা H মাইনাস ইলেকট্রন জোড়টা এইভাবে হচ্ছে ডোনেট করে আর কি, এইভাবে দেখানো হয় না, একে কিভাবে দেখানো হয় বলতো, এইভাবে আর কি দেখানো হয়, এইরকম BH আর এটা হচ্ছে এইরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এইরকম মাইনাস দেখানো হয়, তো এখানে কিন্তু বোরনটা sp3 টেট্রাহেড্রাল স্ট্রাকচার, সুতরাং এখানে হাইব্রিডাইজেশনের চেঞ্জ কি হচ্ছে, ডি অপশন, sp3 থেকে sp3, ঠিক আছে। তো এখানে আমাদের কোশ্চেন অ্যান্সার শেষ হলো, তো যারা এই পিডিএফটা চাও তোমরা হচ্ছে আমাদের বঙ্গমিস্ট্রি যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, ক্লাস 11 এর জন্য এখানে জয়েন হতে পারো, ঠিক আছে। আর পরের সেমিস্টারের জন্য যারা এনরোল করতে চাও তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে নেবে, ঠিক আছে, যে ফিস ছিল তোমাদের সেই ফিস থেকে আরো রিডাকশন হবে, যেটা ফার্স্ট সেমিস্টারের কোর্সের ফিস ছিল সেকেন্ড সেমিস্টারে আরো রিডাকশন হবে, এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ভীষণ হেল্প করবে, এবং পরে তুমি নিট যেই দাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 এর ফান্ডামেন্টাল ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের সিনিয়রদের কাছ থেকেও জিজ্ঞাসা করতে পারো যে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুব সুন্দরভাবে তুমি বঙ্গমিস্ট্রি থেকে বুঝে নিতে পারবে, আহ খুব ভালো কনসেপ্ট তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই পরীক্ষাটা ভালো করে দিয়ে দাও, তারপরে অবশ্যই সেকেন্ড সেমিস্টারে এসো, থার্মোডাইনামিক্স রয়েছে, তারপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম রয়েছে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্গানিক কেমিস্ট্রি পুরোটা রয়েছে, ভীষণ হেল্প করবে তোমাদের, বুঝতেও হেল্প করবে, পরে কম্পিটিটিভ এক্সামের জন্যও প্রিপারেশন করিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
পরের ক্লাসে আবার দেখা হবে, পরের আবার একটা এমসিকিউ ক্লাসে। আর কোন ধরনের ক্লাস চাইছো, আর একটা ওয়ান শট লেকচার সিরিজ বানাবো ভাবছি, যাতে তোমাদের পরীক্ষার জন্য রিভিশন হয়ে যায়। আর টাইম পাচ্ছি না বলে ওই জন্য এইরকম বসে আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দিলাম। একদম না করার থেকে বসে করানো তো বেটার, তাই না? তো আই হোপ তোমাদের ক্লাসগুলো হেল্প করবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে। চলো, টাটা।